কার না জানি বিধ্বস্ত অবস্থায় একটা লাইভে এলাম। অনেক দিন ধরেই বিধ্বস্ত আছি, তবে আজকের দিনটা গতকালের দিনটা থেকে আজকের দিনটায় একেবারে ভালো নেই। আমাদের সহকর্মী সহযোদ্ধা সুবলবাবু তিনি হাসপাতালের বিছানায় শুয়ে লড়াই করছেন। সত্যি অবাক লাগে, আগামীকাল ভারতবর্ষের স্বাধীনতার দিন, স্বাধীনতা দিবস, কিন্তু দুঃখের একটাই, যে সুবলবাবুর মতো নির্দোষ মাস্টারমশাইরা তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আর কিছু মাস্টারমশাই আবার পরীক্ষার নোটিফিকেশান হয়েছে শুধু নয়, তারিখ ঘোষণা হয়েছে শুধু নয়, পরীক্ষা কেন্দ্রের ঘোষণা হয়েছে শুধু নয়, এখনই শুনলাম আবার নাকি অ্যাডমিট কার্ডও ইস্যু করা হয়েছে। তারা পড়ছে, জোরদার পড়ছে। পড়ুক, পড়াপুরা পড়বে, এটাই স্বাভাবিক, এটাই তো ভারতবর্ষের ভবিতব্য। ভারতবর্ষের শাসন ব্যবস্থায় শাসক বিরোধী সবাই তো লাশ নিয়ে রাজনীতি করতে চায়, এটাই তো হয়ে এসছে। সুবলবাবু মারাংবুরুর দয়ায়, ভগবানের দয়ায়, ঈশ্বরের দয়ায়, আল্লাহর দয়ায় ফিরে আসুন, সত্যি মনে প্রাণে চাইছি। জীবনে কোনোদিন শত্রুরও কখনো খারাপ চাইনি, আর জীবনে কখনো পিছনে থেকে লড়াই করিনি। হ্যাঁ, পেছনেই ছিলাম, এই লড়াই আন্দোলনে পেছনেই ছিলাম, কিন্তু আন্দোলনের সামনে ছিলাম, নেতা হইনি, নেতা হওয়ার ইচ্ছেও নেই। কিন্তু একটা প্রশ্ন জেগে যায় যে সুবলবাবুর এই অসুস্থতা কাউকে বিন্দুমাত্র বিচলিত করেনি। আজকে রাত দখল চলছে, গত বছর রাত দখলে ছিলাম, আজকে রাত দখলে রাস্তায় হয়তো আমরা নেই, কিন্তু রাত আমরা দখল সত্যিই করেছি। অভয়া বোনের বিচারের দাবি এখনও আমাদের মুখ থেকে, মন থেকে সব সময়ই বেরোয়। একটা ইনস্টিটিউশনের মধ্যে একটা পচাগোলা সিস্টেমের বিরুদ্ধে তার প্রতিবাদ তার জীবনকে কেড়ে নিল, আমরাও তার প্রতিবাদ করি, করব, আগামী দিনেও করতে থাকব। কিন্তু প্রশ্নটা যে সুবলবাবু কোনো তো অন্যায় ছিল না, সরকার দুর্নীতি করেছে, এটা জলের মতো পরিষ্কার, আগেও বলেছি। কিন্তু আমাদের বিরোধীদের কাছে প্রশ্ন যে আপনারা চুপ করে আছেন কেন? আজকের যিনি শাসক, অতীতের যিনি বিরোধী ছিলেন, তিনি লাশ নিয়ে রাজনীতি করেছিলেন। আপনারা কি লাশ চাইছেন নাকি? সুবলবাবু লাশটা দেখতে চাইছেন? আমরা দেখতে চাইছি না। কৃষ্ণকান্তবাবু, কৃষ্ণগোপাল, সুদীপ, রাম, শ্যাম, যদু, মধু, তাদের লাশ চাইছেন নাকি? লাশ কুড়িয়ে রাজনীতি করবেন? সত্যি অবাক লাগে। আপনারা নিশ্চুপ, আপনারা কথা বলছেন। এখন প্রশ্নটা হচ্ছে দেশের জুডিশিয়ারি নিয়ে। আমরা একটা জিনিস শুনেছি যে একটা সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে যখন কনস্টিটিউশন রচনা করেন বাবা সাহেব আম্বেদকর, তার একটা কথাই আজকে আশঙ্কার জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমরা নিজে প্রত্যক্ষ করছি। তিনি বলেছিলেন যে এত কষ্ট করে, এত দেশের
সংবিধান, এত দেশের প্রশাসন, সমস্ত কিছু জেনে আমরা যে একটা সংবিধান তৈরি করলাম, সেই সংবিধানটা মানুষের জন্য সংবিধান হবে তখনই যারা এক্সিকিউট করছে তাদের উপর। আজকে প্রশ্ন, কারা সংবিধানকে এক্সিকিউট করছে? আগামীকাল বড় বড় করে স্বাধীনতা দিবস উদযাপন হবে, রেড রোডে সরকার হাঁটবে, সরকারের প্রশাসনিক প্রধান হাঁটবে, জাতির উদ্দেশ্যে দেশে ভাষণ হবে, গালে কপালে তিরঙ্গা পতাকা ছাপিয়ে দেওয়া হবে, অনেক কথা হবে। ক্লাব, সংগঠন, রাস্তাঘাটে সমস্ত জায়গায় স্বাধীনতার স্বাদ নাকি আস্বাদন হবে। কিন্তু অদ্ভুত কথা, সুবল বাবুর পরিবারটা যে অবস্থায় আছে, কৃষ্ণকান্ত বাবুর পরিবারটা যে অবস্থায় আছে, কয়েকজন শিক্ষক চলে গেলেন, সেই বিচার ব্যবস্থা, আরে সুপ্রিম ন্যায়ালয় এই জন্যই হয়েছেন, সুপ্রিম ন্যায়ালয় এই জন্যই বানানো হয়েছে। হাইকোর্টের রায়টাকে আমরা মানতে পারিনি বলেই সুপ্রিম কোর্টে আমরা গিয়েছিলাম। মহামান্য বিচারপতি তিনি অনেক কিছু শুনলেন, অনেক কিছু বললেন, পরীক্ষার মধ্যে অনেক কিছু লিটিগেশন আসবে, এটা হতে দেওয়া যাবে না, অনেক লয়ারকে বোঝালেন। কিন্তু তিনি হঠাৎ করে এক কলমের খোঁচায় তিনি নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড তকমাটা দিয়ে পুরো প্যানেলটাকে বাতিল করলেন। সেগ্রিগেশন হয়েছে, কোর্টের দ্বারাই হয়েছে, কোর্ট সেগ্রিগেশন করেছে। আর যদি সেই সেগ্রিগেশন কোর্ট মান্যতা না দিয়ে থাকে, তাহলে আপনার সিবিআই কি করছিল, আপনার বাগ কমিটি কি করেছে? তাদেরকে কাস্টডিতে নেন, তাদের চাকরিটা খান, সেটা করার ক্ষমতা নেই। দেশটা ওই যে গাধার কোনখানে ঢুকেছে বলেছি, ওই জায়গায় ঢুকতে যাচ্ছে। আরে চুরি করেছে সরকার, ক্ষমতা থাকলে চোরটাকে ধরুন না, ওই মস্ত বড় চোরটাকে। কে বাধা দিয়েছে? পারছেন না কেন? তাহলে আমরা একটা সাধারণ মানুষে বলতে পারি না ওই চোরটার সঙ্গে, ওই চোরেদের সঙ্গে আপনাদের কোনোভাবে সম্পৃক্ততা আছে, কোনো জায়গায় একটা সংযোগ আছে, নাহলে কেন পারছেন না? দোষটা বলে যান, পারছেন না। হাইকোর্টের রায়টা মানতে পারিনি বলেই তো আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম। সুপ্রিম কোর্ট এত কিছু শোনার পরে হাইকোর্টের রায়টা পুনর্বহাল রেখে দিল। একটা অদ্ভুত লেগেছে, সমস্ত 2016 এসএসসি প্যানেলের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা বলছে যে এই প্যানেলটার গভীরে ঢুকলোই না। এবং অদ্ভুত ব্যাপার দেখুন, জাজমেন্ট আসার পরে আমরা বিভিন্ন বিষয়ে ক্ল্যারিফিকেশন সহ অনেক কিছু বিষয়ে মামলা করে জানতে চাইছি। মহামান্য বিচারপতি, যাদেরকে আমরা মাইলর্ড বলি, এখনো বলছি, আগামী দিনে বলবো কিনা ভাবতে হবে, তারা একবার শোনার মতো জায়গায় নেই, শুনছেই না। অথচ যে কমিশনকে দোষারোপ করেছি আমরা নয়, সিবিআই করেছে, বাগ কমিটি করেছে, হাইকোর্ট করেছে, সুপ্রিম কোর্ট করেছে। সেই কমিশন আবার একটা পরীক্ষা নেবে, সেই পরীক্ষার নাকি আবার আজকে নাকি অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে, ইস্যু করা হচ্ছে। তাদের কিছুই করতে পারলো না। আসলে দেশটায় আমাদেরকে বলতে হয়, চোরে চোরে মাস্তুতো ভাই। একটা বিধ্বস্ত মানুষকে, একটা সৎ মানুষকে সুরা দেওয়ার মতো বিচার ব্যবস্থা যদি দেশে না থেকে থাকে, তাহলে হাজারবার বিচার ব্যবস্থার প্রতি প্রশ্ন তুলবো, আমরা তুলবই। একটা রিভিউ রেজাল্ট আনতে পারছেন না। রাস্তার কুকুর সরিয়ে দেওয়ার সরকার চেষ্টা করছে একটা জায়গায়, সেটা নিয়ে
সুপ্রিম কোর্ট থ্রি বেঞ্চ জাজদের নিয়ে একটা 3 বেঞ্চ গঠন করেছে, আমাদের তাতে কোনো আক্ষেপ নেই, আমরা সেটা নিয়েও পোস্ট করেছি। একটা অবলা জীব, তাকে কেন ওখান থেকে সরিয়ে দেওয়া হবে? আর আজকের দিনে তো ওদের বেশি করে দরকার, মানুষের পাশে দাঁড়াচ্ছে না তো। কুকুরকে বেশি করে দরকার, হোক না, অসুবিধার কিছু নেই, আমরা সেটা আক্ষেপ করছি না। তার জন্য 3 বেঞ্চ জাজদের 3 বেঞ্চ তৈরি হোক বিচার ব্যবস্থা রায় দেওয়ার জন্য। কিন্তু আমাদের প্রশ্ন একটা জায়গায়, যে 19,000 শিক্ষাকর্মী তারা রাস্তায় পড়ে আছে, তারা রোদে পুড়ছে, জলে ভিজছে, ঘামে ভিজছে, পুলিশের লাঠি খাচ্ছে, রক্ত ঝরছে, মৃত্যুর মুখে পতিত হচ্ছে, মরণের জায়গায় চলে যাচ্ছে। সুপ্রিম কোর্টে ঘুম ভাঙছে না? কিসের ন্যায়ালয়, কিসের স্বাধীনতা কালকে উদযাপিত হবে? চোররা কালকে স্বাধীনতা উদযাপন করবে, এখন তো দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীরা কালকে করবে। সুবলবাবুর কি অপরাধ ছিল? সুবলবাবু 18 লাখ 20 লাখ টাকা তো দূরের কথা, 18 টাকা 20 টাকা ওই নেতা মন্ত্রীর যে ওই বাংলো বাড়ি তৈরি হয়, নেতা মন্ত্রীদের যে বাগান বাড়ি তৈরি হয়, যে ঘাটে বান্ধবীদের নিয়ে ঘুমায়, তার বিছানার তলায় ওই টাকাটা দেওয়ার মতো তার ক্ষমতা ছিল না। এটাই তার অপরাধ? এটা তার অপরাধ ছিল? আর এই নপুংসক সমাজ তারা কি করছে? আমাদের শিক্ষকদের মধ্যেও অনেকে, শিক্ষিকার মধ্যে অনেকেই দেখছেন, তাদেরকে আমি দূর করবো আমার ফেসবুক থেকে, দরকার নেই ওদেরকে। শিক্ষক বলে জাহির করেন, শিক্ষক হতে গেলে অনেক কিছু জিনিস নিজেকে তৈরি করতে হয়, নিজের মধ্যে তৈরি করতে হয়, তবেই শিক্ষক বলে পরিচয় দেওয়া যায়। লজ্জা লাগে এই বিচার ব্যবস্থার জন্য। তিল তিল করে মাস্টারমশাইরা যোগ্য অযোগ্যের আপনারা কি বিভাজন করবেন? আপনারা কি পৃথকীকরণ করবেন? আরে কৃষ্ণকান্ত রায় বাবু, তার আজকে যে অবস্থা হয়েছে, তিনি যে হসপিটালে ভর্তি হয়েছেন, তিনি ইউনিভার্সিটির গোল্ড মেডালিস্ট, তিনি এসএসসিতে 3 র্যাঙ্ক করেছেন, 18 লাখ 20 লাখ 25 লাখ টাকা দিয়ে নয়, ম্যাজিক নাম্বার 53 নয়, আমরা ম্যাজিক নাম্বার পড়েছি রেডিও অ্যাক্টিভিটিতে, 2, 8, 20, 26 কত ছিল যেন সুদীপ, ভুলে গেছি, 56, তারপরে 82, 100 কত একটা ভুলে গেছি, ভুলে যাওয়া স্বাভাবিক। এরকম ম্যাজিক নাম্বার পাননি উনি, 52 পেয়েছেন। কিন্তু তাকে আজকে হাসপাতালে বিছানায় শুয়ে থাকতে হয়েছে। বিকাশ ভবনে প্রচুর লাঠিচার্জ হয়েছে তার উপরে, বিধাননগর পুলিশ কমিশনার তাকে ডাকিয়ে পাঠিয়েছে, তলব করেছে। আপনারা কি করেছিলেন? পেরেছেন আপনারা? রাজ্যে আগুন ধরাতে চাইছেন, আপনারা পক্ষ নিতে চাইছেন। আমার কিছু প্রশ্ন থাকবে আদিবাসী সমাজের মানুষজনের জন্য। জাকাত মাঝি বরগনা মহল, ভারত দেশম মাঝি মাড়োয়া, আদিবাসী লোধাসবর সমাজ, কুড়বি সমাজ, আদিবাসী কুড়বি সমাজ, আরও যদি আদিবাসীদের কোনো সংগঠন থেকে থাকে, আপনারা সবাই 10টা 15টা গ্রুপ গোষ্ঠী থাকতেই পারে, থাকুক না, অসুবিধার কি আছে? কিন্তু রাষ্ট্র যখন অধিকার কেড়ে নেয়, বিচার ব্যবস্থা যখন সেই অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা না করে, তখন আপনাদেরকে ওসব ভুলে আগে একত্রিত হতে হয়। আরে শত্রু বেঁচে থাকলে শত্রুর সঙ্গে শত্রুতা করতে পারবেন। কেন এগিয়ে আসছেন আপনারা? কেন আপনারা এর বিরুদ্ধে গর্জে উঠছেন না? কেন হুলজুয়ারের ডাক দিচ্ছেন না? কেন আপনারা উলগুলারের ডাক দিচ্ছেন না? ডাক দিন, তবেই গর্ব করে বলতে পারবেন আমি সিধু কানুর সন্তান, পরিবারের সন্তান, আমি বিরসা মুন্ডার পরিবারের সন্তান, আমি তিলকা বাবার পরিবারের সন্তান। পারছেন না, মৃত্যুকে ভয় পাচ্ছেন। আরে মরেই তো আছে। সুবল বাবুর আজকে কথা শুনে বুকটা আমার কাঁপছে, আমাদের কাঁপছে। সুবল বাবু সুস্থ হয়ে ফিরে আসুন আমাদের মাঝে, আমরা অনেক লড়াই আন্দোলন করব।
কিন্তু সত্যি অবাক লাগে, সুবলবাবুর সঙ্গে আমাদের লালগড় আন্দোলনে, সব আন্দোলনেই দেখা হয়েছে, লালগড় আন্দোলনে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তার মধ্যে গুমোট ছিল। আন্দোলন শেষে সুবলবাবুর সঙ্গে কথা হচ্ছে, সুবলবাবু একটু জল দিন, বোতল ভর্তি জল দিলেন। 7টা পর্যন্ত আমরা মাঠে বসে অনেক আলোচনা করেছি। তিনি বলছেন, স্যার অনেক কষ্ট করে এই চাকরিটা পেয়েছিলাম, ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা দিয়েছিলাম, আমাদের সমাজকে বড় করার চেষ্টা করেছিলাম, কিন্তু আজকে চাকরিটা চলে গেছে, একদিন কিন্তু এই হাত অন্য কিছু ধরে নেবে। কিন্তু আজকে কি হলো? আমি একটা জিনিস জেনেছি যে আদিবাসী সমাজের মানুষের কোনো স্ট্রোক হয়ে আমি হাসপাতালে বিছানায় শুতে দেখিনি। আজকে অসম্ভব মানসিক চাপ ওনাকে ব্রেন স্ট্রোক করেছে ওনার। আর যারা ঘুমিয়ে আছেন, যে সমস্ত মাস্টার মশাই, পড়াকুরা পড়াকু, লজ্জা করে না এদের? এখনো পড়ছেন? আরে কি পড়েন আপনি? আপনার চেয়ে বেশি পড়ি আমি। আপনার অধিকার কেড়ে নিয়েছে, আপনি এখনো পড়ছেন। সুদীপ বাবুকে পড়তে জানেন না, সে কেমিস্ট্রি জানে না, আমি কেমিস্ট্রি জানি না, না বাকিরা ম্যাথ জানে না, কে পলিটিক্যাল সায়েন্স জানে না, সুবল বাবুরা সবাই জানে। 2011 সালের পরীক্ষা দিয়ে একজন 13 সালে রিক্রুটমেন্ট পেয়েছিল, তারপরে 6 বছর অপেক্ষা করে 2018-তে 12ই সেপ্টেম্বর প্রথম ফার্স্ট জয়েনিং হয়েছিল। তাহলে আপনার যারা সবাই এই প্যানেলে চাকরি পেয়েছে, তার প্রত্যেকের বয়সই কিন্তু 37, 38, 40, 45, 50-এ তার গোড়ায়। এরপরে আপনি বলবেন আপনার ছেলের বিবাহের দিন আবার এই প্যানেলটা ক্যান্সেল হবে, ছেলের বা মেয়ের বিবাহের দিন আপনার আবার সেই দিন পরীক্ষায় বসবেন, যে আবার চাকরি পাবেন, আবার 1 বছর পরে চাকরি যাবে, আবার আপনি পরীক্ষায় বসবেন। লজ্জা করে না আপনাদের? আগামীকাল সুবল বাবুকে আমরা দেখতে যাব। সমস্ত স্যার ম্যাডামদের বলবো, 2016 ব্যাচের প্যানেলে যারা চাকরি পেয়েছেন, যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী, দেখবো আপনার কতজন যান ওনাকে দেখতে। বড় বড় কথা বলেন, অমুক জায়গায় কেস করুন, অমুক বিষয়ে কেস করুন, অমুক আন্দোলন করুন, লং মার্চ করুন, বিধানসভা ভেঙে দিন, অমুক কিছু তদনত করে দিন। কালকে চলুন তো কলকাতাটা দেখি। কালকে আমি যাচ্ছি, আমরা যাচ্ছি কয়েকজন, দেখবো আপনাদের। কয়েকজন আবার বলে দেবে অভয়ের আন্দোলনে রাত জেগেছি, ঘুম পাচ্ছে, এখন ঘুমিয়ে যাচ্ছে। আগামীকাল চলুন, আগামীকাল যাচ্ছি, সুবল বাবুকে ফিরিয়ে নিয়ে আসি। চলুন, আমাদের সতীর্থ, আমাদের বন্ধু, আমাদের সহকর্মী, আমাদের সুহৃদ, আমাদের যোগ্য শিক্ষক। আবার কিছু শিক্ষককে দেখলাম, যেই সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে যে আপনি পুরনো চাকরিতে ফিরে যেতে পারবেন, মানে এটা ভার্ডিক্ট নয়, এটা হচ্ছে পানিশমেন্ট, ইচ্ছাকৃত পানিশমেন্ট। কেউ আগে একটা চাকরি করতো, সে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড হয়ে ফিরে যেতে পারবে। আর আমার প্রথম চাকরি বা আমাদের প্রথম চাকরি, আমার ক্ষেত্রে ওটা কিন্তু টেন্টেড বলে ঘোষণা হবে, অথবা লেখা থাকবে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড। সেটাকে আনটেন্টেডও করবে না আর টেন্টেডও বলবে না, কিন্তু ধরে নেবেও টেন্টেড। তারা কিন্তু একদিনের জন্য পথে নামবে না, এমনও শিক্ষক আছে। সমাজটায় পচন ধরেছে। লড়াই সংগ্রামটা করতে হবে। যারা ফিরে চলে যাবে তার পুরনো চাকরিতে যাক বাবা, শান্তিতে থাক, তাদেরও প্রবলেম আসবে। ভারতবর্ষে মৃতদের লাশের উপরে রাজনীতি হচ্ছে, আমরা বারে বারে বলছি, কিন্তু আমরা লাশ হতে দেব না। আর যদি লাশ হতে হয় আমাদের সবাইকে, কাউকে লাশ দিয়ে রাজনীতি হতে দেব না। আমরা সবাই মিলে লাশ হব, কিন্তু সবকিছুকে ধ্বংস করে হব। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের একটা কথা বলবো, আগামীকাল চলুন। আর অনেকে রিভিউ নিয়ে প্রশ্ন করেছিলেন। দেখুন, মহান দেশের মহান গণতন্ত্রে, মহান বিচার ব্যবস্থায় আমাদের নাকি চেম্বার হিয়ারিংয়ে, এটা আমরা জানি যে
বিচারপতিরাই হচ্ছে বিচার করে, ভেতরে তারা সমস্ত কিছু দেখে, তারপরে সমস্ত কিছু হবে কি না হবে, পজিটিভ না নেগেটিভ সব কিছুই নাকি চেম্বারিংয়ের হিয়ারিং হওয়ার পরে সেটা আসে হচ্ছে ওপেন কোর্টে আসবে কি ডিসমিস হবে না ডিসলভ হবে, সেগুলো আমরা কেউই জানতে পারি না। তাই যারা যে কিছু বলছে সেটা আমাদের ফোরামের পক্ষ থেকে আমরা কিন্তু কিচ্ছু জানি না, বাকি অনেকজন অনেক পক্ষ বলেছে আমরাও কিন্তু জানি না। তো সেই জায়গা থেকে বলছি যে আমরা কিছু জানিনি, কিন্তু আমরা উদ্বেগ উৎকণ্ঠায় আছি কেন রিভিউয়ের ফল আসছে না। আমরা বারে বারে বলছি ওটা মূল্যায়ন হয়নি, ওটা মূল্যায়ন একেবারেই হয়নি। হাইকোর্টের রায়টাকে আমরা মানিনি বলে তো সুপ্রিম কোর্টে গেছি। আপনি হাইকোর্টের রায়টাকে পুনর্বহাল লিখে দিলেন, কিছু মডিফিকেশন করলেন। আমরা সবই বুঝি, আমরা মাস্টারমশাই, আমরা বুঝতে জানি, আমরা বুঝতে পারি। কিন্তু একটা কথাই বলছি যে আপনাদের উদ্দেশ্যে যে আমরা জানতে পারিনি, তবে রিভিউয়ের ফল আসা পর্যন্ত আমাদের প্রত্যেকে অপেক্ষা করতে হবে নয়, অপেক্ষা করবো না এই ভেবে আপনার পথে নামুন। আর যারা মনে করেছেন এই চোর কমিশনের দ্বারা আবার পরীক্ষা কন্ডাক্ট হবে, একটা 3 বছরের গ্র্যাজুয়েশন অনেকে 4 বছরে লাগে, তারপরে 2 বছরের মাস্টার ডিগ্রি 6 বছর যদি আমরা ধরি, বিএড 2 বছর 8 বছর বা 7 বছর, তারপরে 6 বছর বসে থেকে একটা পরীক্ষা দিয়েছেন, কত প্রিপারেশন একটা কম্পিটিটিভ এক্সামের জন্য। সেটা আপনাকে বলছি আপনার 40 বছর 45 বছর বয়সে এসে 1 মাসের মধ্যে সেই গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রির জিনিসটার উপরে পরীক্ষা দিয়ে আপনাকে চাকরিটা পেতে হবে। আপনি মেনে নিচ্ছেন, আমরা মেনে নিচ্ছি। আপনাকে অনেক বুদ্ধি দেওয়ার জন্য অনেক বন্ধু বান্ধব, আপনার সতীর্থ সহকর্মী, অনেক সুহৃদ যাদেরকে মনে করেছিলেন এতদিন, তাদেরকে কোনোদিন পাশে পাননি। আপনার অনেক সিনিয়র দাদা দিদি, অনেকে আছে জেঠু জেঠি কাকু কাকিমা, যারা জীবনে কোনোদিন বেরোয়নি, যারা এলিট ক্লাস মানুষ, তারা বলছে ভালো করে পড়ছিস তো, তাকে বলবেন তো একবার। এটা হয় না। যেখানে 49 নম্বর প্যারাতে ক্ল্যারিফিকেশন সুপ্রিম কোর্ট দিয়েছে যে ডিসেবল ক্যান্ডিডেট এবং নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড টিচার নন টিচিং স্টাফদের মধ্যেই পরীক্ষা নিতে হবে, সেখানে সেটাকে ভায়োলেট করে নতুন ফ্রেশারদের সঙ্গে আমাদের কোনো সংঘাত নেই। ফ্রেশারদেরকে আলাদা করে SLST 2 নাম দিয়ে আপনি পরীক্ষা করুন না, আমাদের রিভাইজ SLST 1 দিন বা রিপ্যানেল করুন। যেখানে যোগ্য ওয়েটিং, যেখানে নট কল ফর ভেরিফিকেশান, যে আর্টিকেল 14 এবং 16 দোহাই দিয়ে আপনি প্যানেলটা ক্যান্সেল করলেন বা আপনার প্যানেলটা ক্যান্সেল করলেন, এর সাম্যতা লঙ্ঘিত হয়েছে। তাহলে আপনার নট কল ফর ভেরিফিকেশান এবং আপনার যোগ্য ওয়েটিং, তাদেরকে আপনি পরীক্ষায় বসতে দিচ্ছেন না কেন? আসলে এই জাজমেন্ট নয়, এটা আমরা বারে বারে বলেছি। সরকার দুর্নীতিগ্রস্ত, আগেও বলেছি, আজও বলছি, আগামী দিনও বলবো, সবাই বলছে। আপনারা কি করছেন? তাহলে বিচার ব্যবস্থা কেন রাখা হয়েছে? দেখুন, আপনার পাশে যদি কেউ না থাকে, আপনাকেই লড়তে হবে। স্বার্থান্বেষী সমাজে আপনাকে বুঝতে হবে কে প্রিয়জন আর কে কার প্রয়োজন আছে। প্রিয়জন আর প্রয়োজনের পার্থক্য বুঝতে হবে। সেটা যেদিন বুঝতে পেরে যাবেন, সেদিন আপনি লড়াইটা লড়তে পারবেন। মৃত্যুকে ভয় পেলে সে মানুষ হতে পারে না, আর যাই হোক। তাই বলছি যে অন্যায়টাকে মানি না, অন্যায়টাকে মানছি না, অন্যায়টাকে মানব না। আগামীকাল খুব সকালেই আমি কলকাতা যাচ্ছি, আমরা কয়েকজন, আমি সুদীপ অনেকে কলকাতা যাচ্ছি। সুবলবাবু খুব অসুস্থ, মানে খুব সংকটজনক অবস্থায় রয়েছেন। মারাঙ্গুরুর দয়ায়, ঈশ্বর ভগবানের দয়ায় উনি আবার ফিরে আসুন, এটুকুই আমরা প্রার্থনা করছি। আবার লড়াই ময়দানে নামতে হবে, সেই আশা রেখে আপনারা সবাই লড়াই সংগ্রামে থাকবেন। আমাদের অধিকারটা বুঝে নিতে হবে। আগামীকালের কুচকাওয়াজ, রেড রোডে হাঁটা, সরকার চলছে দেখানো, দেশপ্রেম, জাতীয়তাবাদ, জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র, কত কিছু পাঠ হবে। তাদের কিছুই হবে না যারা করবে।
যত হবে সাধারণ মানুষের। সাধারণ মানুষকে আমাদের মতো শিক্ষক, আজও বলছি, দৃঢ় কণ্ঠে বলছি, যে যেই চাকরি করুক, যে যেই প্রফেশনে থাকুক, শিক্ষক সমাজের দর্পণ ছিল, আছে, থাকবে। কোন শিক্ষক পাশে দাঁড়ালো, কোন শিক্ষক প্রতিবাদ করলো, কোন শিক্ষক প্রতিবাদ করলো না, তাতে কিছু যায় এসে যায় না। লড়াই সংগ্রাম ছিল, লড়াই সংগ্রাম আছে, লড়াই সংগ্রামকে উজ্জীবিত করে একজন মাস্টারমশাইরা, মাস্টারমশাইরা। তাই চলুন আগামীকাল সুবলবাবুকে আমরা দেখতে যাব। আগামীকাল দেখার পরে আমরা নিশ্চিতভাবে আন্দোলনের রূপরেখা তৈরি করব এবং আপনাদের সামনে তুলে ধরব। সবাই ভালো থাকবেন, পজিটিভ থাকুন, ধৈর্য থাকুন, সুস্থ থাকুন, বেশি দুশ্চিন্তা করবেন না, দুর্ভোগ ডেকে আনবেন না, বন্ধু চিনতে শিখুন, পরিজন চিনতে শিখুন, আত্মীয়জন চিনতে শিখুন। আমাদেরকে আগামীকাল দেখার পরে আমরা নিশ্চিতভাবে লড়াই ডাক দেব। আপনারা ততক্ষণ পর্যন্ত, আগামী যতদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে, সেই লড়াইতে সুস্থ থেকে আন্দোলনকে উজ্জীবিত করুন। এইটুকু বলেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।